আসলে জাতীয় নির্বাচনে বেশিরভাগ প্রার্থী ব্যবসায়ী। গণঅভ্যুত্থানের পরও এমন রাজনীতি বৈষম্যহীন সমাজ গঠনের অন্তরায় বলছেন বিশ্লেষকরা। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন। প্রথম দিনের শুনানিতে প্রার্থীরা ফিরে পেলেন আজাদ, তাসনিম জারা সহ 52 জন। লাইটারাজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধের উপক্রম। বহির্নোঙের অপেক্ষায় অর্ধ শতাধিক মাদার ভেসেল, লোকসানে আমদানিকারক। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত, গুলিবিদ্ধ 1। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার। এবং ইরানে চলমান বিক্ষোভ দমনে আরো কঠোর অবস্থানে সরকার। আহতদের ঘিরে বেসামাল হাসপাতাল। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা মানবাধিকার সংস্থার। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিধা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বেশিরভাগ প্রার্থী পেশায় ব্যবসায়ী। ব্যবসায়ীরা এমপি হলে অনেক ক্ষেত্রেই ব্যবসার স্বার্থে তার নীতি প্রণয়ন করেন। তাতে বঞ্চিত হয় জনগণ, তৈরি হয় সিন্ডিকেট, জন্ম নেয় অলিগার্ক গোষ্ঠী। গণঅভ্যুত্থানের পরেও রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়নি বলে পেশাজীবী মধ্যবিত্তরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে অবৈধ সম্পদ অর্জনকারীরা আবারও ক্ষমতায় গেলে মৃত্যু ঘটবে জুলাই বিপ্লবের। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। চাকুরিতে মেধা ও যোগ্যতার মূল্যায়নের দাবিতে শুরু হওয়া আন্দোলন ৩৬ দিনের মাথায় রূপ নেয় গণঅভ্যুত্থানে। সেই অভ্যুত্থানের ১.৫ বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে মনোনয়নে রাজনৈতিক দলগুলো প্রার্থীর কোন যোগ্যতাকে গুরুত্ব দিল সেই প্রশ্ন উঠছে জনমনে। হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগই মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ীরা। ২৯২টি আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার তালিকায় ব্যবসায়ী ১৭০ জন। এর বাইরে উল্লেখযোগ্য সংখ্যায় আছেন আইনজীবী, প্রকৌশলী ও শিক্ষকরা। হলফনামায় রাজনীতিকে পেশা হিসাবে দেখিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হলফনামা অনুযায়ী জামাতের ২৭৬ প্রার্থীর মধ্যে অন্তত ১৪৮ জন চাকুরিজীবী, যাদের মধ্যে শিক্ষক অন্তত ৯২ জন। এর বাইরে আছেন চিকিৎসক ও প্রকৌশলীরা। ১ দশক আগের কথা আমি এখনো মাথায় রাখছি না। ব্যবসায়ীরা মনোনয়ন পেলেও অধিকাংশ ক্ষেত্রে তারা রাজনীতিবিদ। তবে রাজনীতি না করেও অনেকে দলের মনোনয়ন পেয়েছেন, যা বৈষম্যহীন সমাজ গঠনে অন্তরায় বলে মনে করেন এই বিশ্লেষক। ব্যবসায়ী রাজনীতিবিদ যদি বেশিরভাগ ক্ষেত্রে মনোনয়ন পায় এবং এমপি হয়ে আসে, তাহলে নীতি প্রণয়ন প্রক্রিয়াটা কিন্তু সে এমনভাবে প্রভাবিত করবে যেন ব্যবসায়ীদের পক্ষে যায়। তখন কিন্তু জনগণের অধিকারটা থাকে না। এটাই কিন্তু গত ১৫ বছর আমরা দেখেছি, এক ধরনের অলিগার্কি, একটা সিন্ডিকেট। এইবারও যদি এটা আপনার ডেটা যদি এটা প্রমাণিত হয় যে না, প্রধানত তারা ব্যবসায়ী কিন্তু আসলে তারা রাজনীতিবিদ না, তখন কিন্তু আমাদের এটা চিন্তা করার বিষয় আছে। তাহলে কিন্তু আমরা যেই আপিলটা আমাদের ৫ই আগস্টে ছিল, সে আপিলটা কিন্তু আবারও দূরে চলে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। দল হিসাবে কোটিপতি প্রার্থী বেশি বিএনপিতে ২১২ জন। এরপরই জামাতের অবস্থান, দলটির কোটিপতি প্রার্থী ৬৪ জন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৫, জাতীয় পার্টির ৩০ জন সহ বিভিন্ন দলে আছেন কোটিপতি প্রার্থী। এছাড়া সম্পদের শীর্ষ ২০ তালিকায় বিএনপির প্রার্থী ১৪ জন, স্বতন্ত্র ৪ এবং জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ১ জন করে প্রার্থী রয়েছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, হলফনামায় কতটা সঠিকভাবে আসছে প্রার্থীদের আয় ব্যয়ের তথ্য? তাদের সম্পদের উৎস খোঁজ করলে দেখা যাবে যে সম্পদ ব্যবসা থেকে আসেনি, অন্য কোনোভাবে এসেছে, যেটা বৈধ নয়। এই প্রক্রিয়ার সমস্যা হচ্ছে যে এদের হাতে বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার মৃত্যু ঘটতে পারে। একজন ব্যবসায়ী যে মনোনয়ন পেতে পারেন না সেটা আমি বলছি না। দেখতে হবে যে গত ১৬ বছরে তার ভূমিকা কী ছিল। তিনি কি নিষ্ঠুর স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছিলেন?
বিশেষজ্ঞরা মনে করেন ব্যবসা নয় বরং সংসদ সদস্যদের গুরুত্ব দিতে হবে রাজনীতিতে। রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে পুরোপুরি বিশ্বাস করার কোনো কারণ দেখি না। আমি মনে করি যে ছাত্র জনতা যারা এই বিপ্লব নেতৃত্ব দিয়েছিল তাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে। কিন্তু পার্লামেন্ট মেম্বার করার জন্য আপনাকে কিছু দক্ষ যোগ্য লোক তৈরি করে আনতে হবে, যারা আসলেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সাধারণ মানুষের বাংলাদেশের জন্য নীতি প্রণয়ন করতে পারবে, নীতি প্রণয়নের দক্ষতা রাখে। বাংলাদেশে রাজনীতি এখনও পেশার মর্যাদা পায়নি। তবে অনেকেই মনে করেন পুরোদস্তুর রাজনীতিবিদদের দলীয় সম্মানের আওতায় আনা গেলে রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসতে পারে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আপিলে প্রার্থীতে ফিরে পেলেন ঢাকার স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা এবং কক্সবাজারের জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। এছাড়াও জাতীয় পার্টির 6টি আপিলের মধ্যে 5টি বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। শনিবার আপিল নিষ্পত্তির প্রথম দিনে 70টি শুনানি শেষে 52টি মনোনয়ন বৈধ, 15টি বাতিল এবং স্থগিত হয়েছে 3টি। বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে হাজির হন দিনের কার্যতালিকায় থাকা 70টি আসনের প্রার্থীরা। সিএসসি সভাপতিত্বে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনাররাও। শুনানির প্রথম দিনে 70টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 52টিকে বৈধতা দেয় ইসি, আর বাতিল করা হয় 15টি এবং অনুপস্থিত থাকায় 3টি আপিল আবেদনের শুনানির জন্য দেওয়া হয় নতুন তারিখ। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল 5টা পর্যন্ত, আর 2টা 16 তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু অসঙ্গতি আছে, যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে। প্রথম দিনে আপিল মঞ্জুর হয়েছে কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদের। এছাড়া মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার। আর 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে না পারায় আপিল নামঞ্জুর করে মনোনয়ন বাতিল করা হয় ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হাওলাদার রনির। জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তো কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির 6টি আপিলের মধ্যে এখন পর্যন্ত 5টি মঞ্জুর করেছে ইসি বলে জানিয়েছে দলটির মহাসচিব। মহিউদ্দিন সাহেবের পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। এইখানে ওনারা কিন্তু আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি কিন্তু কোনো লোন গ্রহণ করে নাই, উনি হচ্ছেন গ্যারান্টর। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। শুনানিতে বিজ্ঞ বিচারকরা আমার এটাকে সহিসহ জমা দেওয়ার জন্য বলছে এবং এটা বৈধ ঘোষণা করছে। এছাড়াও ইসলামী আন্দোলনের 5টি আপিল শুনানির মধ্যে 4টি আসনের মনোনয়ন বহাল ঘোষণা করা হয়েছে। মুফতি শামীম আহমেদের পক্ষে আজকে আপিলেট কোর্টে শুনানি করেছি, শুনানিতে সক্ষম হয়েছি এবং আপিলেট কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর 20 জানুয়ারি পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার। রাজু আহমেদ, এখন, ঢাকা। পাবনা 1 ও 2 সংসদীয় আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সীমানা জটিলতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার প্রজ্ঞাপনে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী 22 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পাবনা 1 ও 2 এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ বিষয়ে ইসি সচিব জানিয়েছে, পূর্বের ত্রুটিপূর্ণ তথ্য সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর উপরে। 6 তারিখের আদেশটা ব্যাকডেটের ব্যাপার না। 6 তারিখের ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষয়ে 3 ভাবে করা যায়। রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা
আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এটা তো তত্ত্বগত কোনো অসুবিধা নেই। সারা দেশের মতো ফেনীতেও ভোটের হাওয়া ছুঁয়ে যাচ্ছে নারী ভোটার ও সচেতন নারী সমাজকে। তাদের কাছে ভোট মানে কেবল ব্যালট নয়, ভোট মানে নিরাপত্তা, সুযোগ আর অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা। আরও জানাচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। প্রবাসী আয়ে ফেনীর অর্থনীতি এগিয়ে চললেও এখনো পুরোপুরি নারীবান্ধব হয়ে ওঠেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, ক্ষমতায়নের প্রশ্নে এবারের নির্বাচন ফেনীর নারীদের কাছে স্বপ্ন ও প্রত্যাশার মেলবন্ধন। ফেনী শহরের ক্ষুদ্র উদ্যোক্তা সীমা স্বামীর একার আয়ে সংসারের চাকা ঠিকঠাক চলছিল না। 2 কন্যার ভবিষ্যতের কথা ভেবে নিজ উদ্যোগে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুরুটা ডিম বিক্রি দিয়ে, এরপর পোশাক ও কসমেটিক্স, শীত এলে যোগ হয় পিঠাপুলির ব্যবসা। ভবিষ্যৎ সরকারের কাছে তার প্রত্যাশা নারী বান্ধব কর্মপরিবেশ ও সহজ শর্তে ঋণ সুবিধার সুযোগ। সামনে যে সরকার আসবে যারা, তাদেরকে বলতেছে যে সব মেয়েরা যেন কাজবাজ করে খাইতে পারে, এরকম একটা সুযোগ যেন করে দেয় সবাই। পৌষের কনকনে শীতে শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন গভীর রাতেই কাজে নেমে পড়েন নারী পরিচ্ছন্নতা কর্মীরা। ভোটকে কেন্দ্র করে এই শ্রমজীবী নারীরাও চান সামাজিক মর্যাদা ও সার্বিক নিরাপত্তা। আমাদের নিরাপত্তা যে আমাদের দিকে তাকার জন্য, সহায়তা করার জন্য আমাদের। অন্যদিকে নারী উদ্যোক্তা নুসরাত সুলতানা বলছেন, আগামীর নেতৃত্বকে হতে হবে নারী বান্ধব। সহজ সত্যের ঋণ, নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে হবে। একইভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্ব দিচ্ছেন শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর। ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসেবে আমরা চাইবো সরকার যাতে নারীদের জন্য ঋণ আরো সহজ শর্তে যাতে দিতে পারে। এডুকেশন সেক্টরটা আসলে আরো বেশি ডেভেলপ হওয়া উচিত। নারীদের অধিকার যাতে কোনো রকমে ক্ষুণ্ণ না হয়, এই ধরনের দলকে আমরা প্রত্যাশা করি। ফেনীতে মোট ভোটার 13,16,305 জন। এর মধ্যে নারী ভোটার 6,37,924 জন, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার নারী। রাজনীতির মাঠের বাইরেও এই নারীদের ভাবনা ও প্রত্যাশা হয়ে উঠেছে নির্বাচনের গুরুত্বপূর্ণ নিয়ামক। সুলাইমান ডালিম, এখন। লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্য, শস্য সহ বিভিন্ন পণ্যবাহী মাদার ভেসেল থেকে খালাস প্রায় বন্ধের উপক্রম। 3 দিনের কোনো লাইটারেজ জাহাজ না দেওয়ায় পণ্য বোঝাই অর্ধশতাধিক জাহাজ অলস বসে আছে। ব্যাপক ক্ষতির মুখে আমদানিকারকরা। ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে, ঘন কুয়াশায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। নাব্যতা কম থাকায় চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়তে পারে না বিভিন্ন খাদ্যশস্য ও সারসহ শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজ। 60 থেকে 70% খোলা পণ্যবাহী বড় জাহাজ বহির্নোঙরে অবস্থান করে ছোট জাহাজের মাধ্যমে পণ্য খালাস করে। 50,000 টনের একটি জাহাজ থেকে পণ্য খালাসে দৈনিক গড়ে 3 থেকে 4টি লাইটার জাহাজ ব্যবহার হয়। সেই হিসেবে 70টি মাদার ভেসেল থেকে পণ্য খালাসে প্রয়োজন হয় 150 থেকে 200 লাইটারের জাহাজ। বিভিন্ন শিল্প গ্রুপ তাদের নিজস্ব লাইটারের জাহাজ দিয়ে পণ্য খালাস করলেও বাকি আমদানিকারকরা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল থেকে জাহাজ বুকিং নেন। দৈনিক 80টি লাইটারের জাহাজে বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে সংকট থাকায় 3 দিন ধরে সেল থেকে কোনো জাহাজ বরাদ্দ দেওয়া হয়নি, যে কারণে প্রায় অর্ধশতাধিক জাহাজের পণ্য খালাস বন্ধ আছে। আগে যেখানে একটা জাহাজ 8 থেকে 10 দিনে খালাস হতো, সেখানে এখন একটা জাহাজ প্রায় 20 থেকে 25-30 দিন পর্যন্ত লাগছে। সেই হিসেবে প্রতিদিন জাহাজ যেভাবে ড্যামেজ খাচ্ছে, এই ড্যামেজের হার হিসাব করলে প্রায় ডেইলি $20,000 করে যদি হিসাব করেন, তাহলে ডেইলি 80টা জাহাজে $16 লক্ষ ড্যামেজ খাচ্ছে। প্রতি মাসে কিন্তু আমাদের 8টা-10টা জাহাজ থাকে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই মুহূর্তে পোর্টে আছে 4টা। গত 4 দিন থেকে কোনো কাজই হচ্ছে না। বিডব্লিউটিসিসির দাবি, ঘন কুয়াশায় জাহাজ আসতে বিলম্ব ও বিএডিসির সার নিয়ে 140টি লাইটারের জাহাজ বিভিন্ন ঘাটে আটকে থাকায় এই সংকট। আগে যেটা 18 ঘন্টায় ঢাকা যাওয়া হতো, এখন সেটা 3 দিন লাগতেছে। কুয়াশার জন্য বিভিন্ন জায়গায় জাহাজগুলি কুয়াশার জন্য চালাতে পারতেছে না। মংলা পোর্টেও এখন
অনেকগুলি জাহাজ চিটাগাং পোর্টের জাহাজ মংলা পোর্টে চলে গেছে, যেহেতু মংলা পোর্ট এখন ওখানে যথেষ্ট মাদার শিপ আছে। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগে সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অভিযান চালালেও আমদানিকারকদের দাবি বর্তমানে সময়ক্ষেপণের প্রবণতা নেই। এক্ষেত্রে জাহাজ বরাদ্দের সিরিয়াল প্রথা তুলে দিয়ে সবার জন্য উন্মুক্ত করার আহ্বান বার্থ অপারেটরদের। আমদানিকারকরা যদি জাহাজ ডিলে করে আমদানিকারক কিন্তু আলটিমেটলি ড্যামারেজ দিতে হয়। তো সুতরাং এখানে ওরা ইচ্ছা কিন্তু ডিলে করার কোনো কারণ নেই, সঙ্গত কারণে বিভিন্ন কারণে মিলে ডিলে হয়ে যাচ্ছে। বিভিন্ন ফ্যাক্টরির আমদানিকারকদের যে জাহাজ আছে, অনেক জাহাজ আমদানিকারকদের ফ্যাক্টরিদের ব্যক্তিদের বসে আছে, তাদেরকে যদি ইউজ করা যায় তাহলে আমার মনে দ্রুত কিছু পণ্য, যেহেতু এখানে ওয়াটার ট্রান্সপোর্ট সেল আছে, ওরা কিন্তু বাইরে জাহাজ লাগাতে দেয় না, বিভিন্ন রকম ডিস্টার্ব করতেছে। বর্তমানে খাদ্যশস্য সহ বিভিন্ন পণ্য নিয়ে বহির্নোঙরে পণ্য খালাসের জন্য অবস্থান করছে প্রায় 90টি মাদার ভেসেল। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসা থেকে ফাতেমা আক্তার নীলি নামের স্কুল পড়ুয়া ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানায়, নিহত নীলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। শনিবার দুপুর 1:30 থেকে বিকেল 3:30টার মধ্যে প্রীতম ভিলায় এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা পুলিশের। সিসিটিভির ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে খিলগাঁও থানা পুলিশ। মাহফুজে বৃষ্টির প্রতিবেদনে বিস্তারিত। গত কয়েকদিনে একাধিক খুনের ঘটনা ঘটেছে রাজধানীতে। প্রাণ গেছে কখনো রাজনৈতিক কর্মীর, কখনো সাধারণ মানুষের। শনিবার রাজধানীর বনশ্রীতে খুন হন স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলি। দুপুরে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের প্রীতম ভিলা থেকে শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মেয়ে জবাই করে মারা ফেলাইছে, এটা আমি শুনছি আর কি লোকের মাধ্যমে, কিন্তু আমি দেখি নাই। স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে, ওইটার কোনো হদিস পাওয়া যায় নাই। আবার এই আবাসিক এলাকার মধ্যে আবার আজকে একটা খুন হলো। স্থানীয়রা জানান, গত 7 জানুয়ারি গ্রামের বাড়ি হবিগঞ্জে যান নীলির বাবা মা, সঙ্গে যায় একমাত্র ছেলে শাকিল। 2 বোন একাই ছিলেন বাসায়। গত বৃহস্পতিবার রাতে নীলির বাবার মালিকানাধীন হোটেলের কর্মচারী মিলন খাবার নিতে বাসায় এলে নীলি তার সঙ্গে দুর্ব্যবহার করে। সেই ঘটনার জেরেই হত্যাকাণ্ড বলে ধারণা বড় বোন শোভার। আমরা সন্দেহজনক এরিয়া দেখতেছি, এখন আশেপাশে যদি সিসি ক্যামেরা থাকে ওইটা দিয়ে সবকিছু মিলে আর কি ওনারা বের করুক যে কি অবস্থা। বড় মেয়ে গেছিল কোচিং এ, আর ছোটরা দিয়ে গেছিল কি বড় মেয়ে কোচিং এর থেকে আয়া দেখে এই অবস্থা। আমরা একটু সুস্থ হলে তারপরে সিদ্ধান্ত নিব। আমার বোনের হত্যার বিচার চাই আমরা। এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে সন্দেহ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে ফাতেমা আক্তার নীলি, যে তাকে জবাই করে বাসায় ফেলে রেখেছে, সিসি ফুটেজ দেখে একজনকে মূলত সন্দিগ্ধ হিসাবে শনাক্ত করি এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা আছে। নিহত নীলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ সময় গুলিতে আহত হয়েছে আরও একজন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে লেলাং ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে এসে 3 দুর্বৃত্ত গুলি ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। জিহাদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকা হঠাৎ কেঁপে ওঠে কয়েক রাউন্ড গুলির শব্দে। ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায় জামালের গুলিবিদ্ধ মরদেহ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তারই সহকর্মী নাসির। পুলিশ ও স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে মুহূর্তেই পালিয়ে যায় 3 দুর্বৃত্ত। সবাই ছিল মুখোশধারী। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে এসে হাজির হয়ে আমরা একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পাই এবং গুলিবিদ্ধ মরদেহের সুরতাল সম্পন্ন হয়েছে এবং মরদেহ আমরা চট্টগ্রাম মেডিকেলে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। প্রাথমিকভাবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছি। কারা এই ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আমরা অবশ্যই
শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। আহত নাসিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। অতিরিক্ত শীতের কারণে বাজারে কমেছে সবজির সরবরাহ, যার ফলে দাম ঊর্ধ্বমুখী। সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে মেহেরপুর থেকে সবজির দরদাম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? সানি, আপনি যেমনটা বলছিলেন, মেহেরপুরে কিন্তু গত 10 দিন ধরেই চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যার প্রভাব কিন্তু পড়েছে বাজারে। কারণ অতিরিক্ত শীতের কারণে মাঠে কিন্তু সবজি ওঠানোর জন্য শ্রমিক সংকটে পড়েছে, যার ফলে কিন্তু বাজারে সরবরাহ অনেকটাই কমে গেছে। এতে করে কিন্তু বাজার ঊর্ধ্বমুখী। বিশেষ করে সব ধরনের সবজির দামই কিন্তু কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। গত সপ্তাহেও কিন্তু মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে 35 থেকে 40 টাকা করে, যেটি আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 50 টাকা করে। প্রতি কেজি গোল আলু বিক্রি হচ্ছে 30 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 25 টাকা। প্রতি কেজি কলা বিক্রি হচ্ছে 35 টাকা, যা গত সপ্তাহে ছিল 30 টাকা। এছাড়াও প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা করে, যেটি গত সপ্তাহে কিন্তু 60 থেকে সর্বোচ্চ 70 টাকা ছিল। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা করে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা করে। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা করে। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। প্রতি কেজি পালং শাক মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা। প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু অতিরিক্ত শীতের কারণে বাজারে সব ধরনের সবজি সরবরাহ কিছুটা কম, যার ফলে দাম ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখন শীতের সময় সবজির ভরা মৌসুম, তারপরেও বাজারে সবজির বাজার ঊর্ধ্বমুখী, যার ফলে তারা কিন্তু বেশ চিন্তিত। এছাড়াও সবজি ছাড়াও কিন্তু সব ধরনের বাজারই ঊর্ধ্বমুখী, যার ফলে ক্রেতারা কিন্তু এক ধরনের বেকায়দায় পড়ে যাচ্ছে। তাই ক্রেতারা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন। তবে সবজির বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হওয়াতে কিন্তু হাসি ফিরেছে চাষিদের মুখে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি যারা চাষ করে সবজি, তারা আমাকে জানিয়েছেন গত কয়েক সপ্তাহ আগেও সব ধরনের সবজির দাম কম থাকায় তারা কিন্তু বেশ চিন্তিত ছিল। তবে কিছুটা দাম বেড়ে যাওয়ায় তারা কিন্তু তাদের মুখে কিন্তু হাসি ফুটেছে। সানি, এই ছিল মেহেরপুর থেকে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। সানি। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। শীতের তীব্রতায় নদ নদী ও সমুদ্রে কমেছে মাছ। জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা না দেয় বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে প্রকারভেদে বেড়েছে মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন যে মাছের দরদাম কেমন দেখছেন, সরবরাহ কেমন? সানি, আপনি জানেন রূপ বৈচিত্র্যের বাংলাদেশ। এখানে কিন্তু 6 ঋতুর দেশ। এখন কিন্তু শীত মৌসুম চলছে, আর শীতের তীব্রতাই কিন্তু বঙ্গোপসাগর সহ সকল নদ নদী এবং অন্যান্য যে জলাশয় রয়েছে সে সকল জলাশয়ে মাছের উপস্থিতি কম রয়েছে। সে কারণেই জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ ধরা দিচ্ছে না। সরবরাহ কম থাকায় মাছের দাম অনেকটাই বেড়েছে। 20 টাকা থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া যে নাচনাপাড়া মাছ বাজার। এখানে আজ 1 কেজি বা আধা কেজি ওজনের ইলিশের আমরা দেখা পাইনি, তবে 400 থেকে 500 গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। এছাড়া যে ছোট আকারের ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 থেকে 400 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। এখানে বেড়েছে 20 টাকা প্রতি কেজি। কাতল মাছ একই দামে বেচা বিক্রি হচ্ছে। চাষ পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 টাকা, প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 170 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। এছাড়া যে সিলভার কার্প মাছ সেটি অপরিবর্তিত অবস্থায় বিক্রি হচ্ছে 170 টাকা। এছাড়া যে
পোয়া মাছ, সামুদ্রিক এবং নদ নদীর পোয়া মাছ রয়েছে। সেই পোয়া মাছ বিক্রি হচ্ছে 170 থেকে 280 টাকা পর্যন্ত। এখানে প্রতি কেজিতে বেড়েছে 70 থেকে 80 টাকা প্রতি কেজি, এবং ফাইসা মাছ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 200 টাকা। এখানে বেড়েছে প্রতি কেজিতে 20 টাকা। এছাড়া যে চিংড়ি রয়েছে, সে চিংড়ি প্রতি কেজি প্রকার ভেদে বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। এখানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। এখানকার যে জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে শীত মৌসুমে মাছের উপস্থিতি কম থাকে নদ নদীতে, সে কারণে কিন্তু তাদের জালে মাছ ধরা না দেয়াই কিন্তু বাজারে সরবরাহ কম রয়েছে। আর সরবরাহ কম থাকায় মাছের দামটা চড়া রয়েছে। আর একটি বিষয় হয়েছে যে এখন কিন্তু না অমাবস্যা না পূর্ণিমা নেই, মানে এখানে তিথি যখন অমাবস্যা, ফুল অমাবস্যা এবং ফুল পূর্ণিমায় কিন্তু মাছের কিছুটা উপস্থিতি থাকে, তখন মাছের কিছুটা দেখা মিলে জেলেদের জালে, তখন সরবরাহ বাড়ে, দামটা তখন কমার সম্ভাবনার কথাই বেড়েছে। তো এক কথা বলা যায় যে এখন শীত মৌসুম হওয়ায় মাছের বিচরণ কম রয়েছে এবং সরবরাহ কম থাকায় দামটা কিছুটা চড়া হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সানি, পটুয়াখালী থেকে মাছের দরদাম জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার মতো তাইওয়ান দখলে চীন হামলা চালাবে কিনা এ নিয়ে সামনে আসছে নতুন বিশ্লেষণ। তবে যুক্তরাষ্ট্রের মতো এই ধরনের সামরিক অভিযানে পূর্বের অভিজ্ঞতা নেই চীনের। এজন্য তাইওয়ান ও ভেনেজুয়েলাকে একই মাপকাঠিতে বিবেচনা করা ঠিক হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। সম্প্রতি চীনে হামলা মোকাবেলা যথেষ্ট সামরিক সক্ষমতাও অর্জন করেছে তাইপে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। ভেনেজুয়েলায় দুর্ধর্ষ মার্কিন অভিযানের পর নতুন করে আলোচনায় চীন তাইওয়ান সংকট। 1949 সাল থেকে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্বে লিপ্ত বেইজিং তাইপে। চীন অঞ্চলটিকে নিজেদের অংশ বলে দাবি করলেও শুরু থেকেই তাইওয়ান নিজেদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে। কিন্তু ভূখণ্ডটি দখলে মাঝে মধ্যেই তৎপরতা চালাচ্ছে বেইজিং। গেল বছরের ডিসেম্বরে সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়ে চীন। এছাড়া যুক্তরাষ্ট্রের পর অঞ্চলটি নিয়ে জাপানের সঙ্গেও দ্বন্দ্বে জড়ায় বেইজিং। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কারাকাসে হামলা ও স্ত্রীসহ নিকোলাস মাদুরোকে দেশ থেকে তুলে আনার পর বিশ্বমহলে আগ্রহ বাড়ছে তাইওয়ান ইস্যুতে। ওয়াশিংটনের মতো বেইজিংও তাইপেতে সামরিক হামলা চালিয়ে তাইওয়ানের শীর্ষ নেতাদের বন্দী করবে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিশেষজ্ঞদের অভিমত, এখনও যুক্তরাষ্ট্র মডেলের সামরিক হামলা চালানোর মতো সক্ষমতা নেই চীনের।这一次委内瑞拉事件正好证明中国的这个防空系统是没用的，相对的美国系统是有效果的。那在台湾这个情境里面， এছাড়া চীনের বড় ধরনের সামরিক অভিযান চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা।首先，我认为在实际上的执行上面，如果中国要采取类似的行动的话，那达成的可能性是趋近于非常低趋近于零的。那有几个原因，第一个就是说，我国的不管是雷达的早期的预警的机制。দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আধিপত্য ও তাইওয়ানে সম্ভাব্য চীনা হামলা প্রতিরোধে সাম্প্রতিক বছরগুলোতে জলসীমায় সামরিক মহড়া বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ফিলিপিন্সের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেও সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বিরল খনিজ সম্পদ ও আটলান্টিকের গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিতে গ্রিনল্যান্ডের দখল চায় যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের অভিমত, অঞ্চলটি দখল নিলে ভবিষ্যতে দুই প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়াকে নৌপথে চ্যালেঞ্জ জানাতে পারবে যুক্তরাষ্ট্র। এছাড়া আর্কটিক অঞ্চলটিকে বরফ গলতে থাকায় গ্রিনল্যান্ডের বিরল খনিজের প্রতিও বাড়তি নজর ট্রাম্পের। অর্ণব প্রসাদের আরও একটি প্রতিবেদন। ভেনেজুয়েলায় সফল অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ এখন গ্রিনল্যান্ডের দিকে। এরই মধ্যে অঞ্চলটি কেনার প্রস্তাবও দিয়েছে ওয়াশিংটন, যদিও তা প্রত্যাখ্যান করেছে আর্কটিক অঞ্চলটির প্রশাসন। কিন্তু ঠিক কী কারণে গ্রিনল্যান্ডের প্রতি তীব্র আকর্ষণ ট্রাম্পের তা নিয়ে তৈরি হয়েছে বিস্তর প্রশ্ন। শুধু গ্রিনল্যান্ডের উপকূলে চীন ও রাশিয়ার নৌবহর মোকাবিলা, নাকি আর্কটিক অঞ্চলটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আহরণ? ঠিক কোন উদ্দেশ্যে দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে চায় ওয়াশিংটন? এর উত্তর খুঁজছে বিশেষজ্ঞরা। অনেকের অভিমত, কৌশলগত অবস্থানের কারণে অঞ্চলটি দখলে বিশেষ নজর দিয়েছে ট্রাম্প প্রশাসন।
মূলত গ্রিনল্যান্ড ইউরোপ থেকে উত্তর আমেরিকার সবচেয়ে সংক্ষিপ্ততম রুটে অবস্থিত। এ কারণে অঞ্চলটি একবার ওয়াশিংটনের দখলে গেলে আটলান্টিকের গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের কাছে, যা ভবিষ্যতে যে কোনো যুদ্ধ মোকাবিলায় ওয়াশিংটনকে বাড়তি শক্তি দেবে। তবে গ্রিনল্যান্ড দখলে ট্রাম্প যে দাবি করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা। ট্রাম্পের অভিযোগ, অঞ্চলটির চারপাশ ঘিরে রেখেছে চীন ও রাশিয়ার নৌবহর, যা মোকাবিলার সামরিক সক্ষমতা নেই ডেনমার্কের। এই কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় অঞ্চলটির কর্তৃত্ব চায় ওয়াশিংটন। তবে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে পিটুফিক নামে একটি বিমান ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখানে স্থায়ীভাবে মোতায়েন রয়েছে মার্কিন সেনা। পাশাপাশি 1951 সালের চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডে স্বাধীনভাবে চলাচলেরও অনুমতি রয়েছে মার্কিনীদের। এছাড়া আর্কটিক দ্বীপটিতে রুশ জাহাজ চলাচল করার যে সম্ভাব্য ঝুঁকির কথা বলছে ওয়াশিংটন, তাও পুরোপুরি সত্য নয়। কেননা শিপিং ডেটার তথ্য অনুযায়ী আর্কটিকের বেশিরভাগ রুশ জাহাজ তাদের নিজস্ব জলসীমায় ঘোরাফেরা করে। এছাড়া আর্কটিক অঞ্চলটিতে সাম্প্রতিক বছরগুলোতে বরফ গলতে শুরু করেছে। এতে করে অঞ্চলটি দখলে নিলে সেখানে থাকা বিরল খনিজ সম্পদ উত্তোলন সহজ হবে ওয়াশিংটনের, যা ভবিষ্যৎ অস্ত্র ও প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। প্রায় 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ড 1979 সাল থেকেই স্বায়ত্তশাসন ভোগ করছে। তবে অঞ্চলটির প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি দেখভাল করে ডেনমার্ক। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে মার্কিন তৎপরতার বিরোধিতা করেছেন অঞ্চলটির বাসিন্দারা। শুধু আর্কটিক অঞ্চলটির বাসিন্দারাই নয়, গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জানিয়েছেন ন্যাটোভুক্ত অন্যান্য দেশের নাগরিকরাও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ইরানে চলমান বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে দেশটির সরকার। জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রেড লাইন ঘোষণা করেছে বিপ্লবী গার্ড বাহিনী। হাসপাতালগুলোতে হু হু করে বাড়ছে গুলিবিদ্ধ আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা। বিপুল সংখ্যক আহতর ভিড়ে সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় অচল প্রায় তেহরানের প্রধান 3টি হাসপাতাল। এদিকে বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। স্থানীয় বাজার থেকে যে জনরোষের সূত্রপাত 2 সপ্তাহ আগে, আজ তা জনসমুদ্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান। এরই মধ্যে দেশের প্রায় 180টি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর সহ চলছে সংঘবদ্ধ লুটপাট। বিক্ষোভকারীদের দমাতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিক্ষোভের সীমারেখা টেনে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সীমা অতিক্রম করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ইরানের সেনাবাহিনীও বলছে, জননিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে চলমান বিক্ষোভ ও সংঘর্ষে বেড়েই চলছে আহত ও নিহতের সংখ্যা, যাদের চিকিৎসা দিতে গিয়ে বেসামাল অবস্থা হাসপাতালে। তেহরানের 3টি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলে BBC জানিয়েছে, গুলিবিদ্ধ ও আহত রোগী উপচে পড়ছে হাসপাতালগুলোতে। ন্যূনতম স্বাস্থ্যসেবাও মিলছে না। আবার গুরুতর আহতদের অনেকেই মারা যাচ্ছেন চিকিৎসাধীন অবস্থায়। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এদিকে শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের জনগণ স্বাধীনতা চায়, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের ভেন্যু স্থানান্তরে ICCর কাছ থেকে এখনও কোনো জবাব পায়নি BCB। তবে নিজেদের দিক থেকে বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে তামিম ইস্যুতেও নিজের মতামত জানিয়েছে BCB প্রধান। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। পেসার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পরই শক্ত অবস্থানে BCB। যে দেশ একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না, সে দেশে পুরো বাংলাদেশ দল কতটা নিরাপদ, সে প্রশ্ন তুলে ICCর কাছে আসন্ন টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদন করে BCB। ICCর কাছে প্রথম দফায় চিঠি পাঠানোর পর বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিল টুর্নামেন্ট সংশ্লিষ্টরা। সেটি না মেনে দ্বিতীয় দফায়ও ICCর কাছে চিঠি পাঠায় BCB। সিলেটে স্কুল ক্রিকেট উদ্বোধনের অনুষ্ঠানে BCB প্রধান জানান, ICC এখনো চিঠির উত্তর দেয়নি। আশা করা হচ্ছে শিগগিরই জবাব পাবে BCB। না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো
ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি, তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। আজকে কালকে তো দুবাই বন্ধ, তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হতো। এছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে নিজেদের সবশেষ অবস্থানও পরিষ্কার করেছেন বিসিবি সভাপতি। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখন সেখানেই আছি। এদিকে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রসঙ্গে তামিম ইকবালের করা মন্তব্যের বিপরীতে তাকে ভারতের দালাল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন এক বিসিবি পরিচালক। এ প্রসঙ্গে কথা বলেন বুলবুল। একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল। মাঠের ভেতরের চেয়ে বাইরের নানা ঘটনা নিয়ে বেশি ব্যস্ত দেশের ক্রিকেট। শেষ পর্যন্ত সরকারের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি। আসাদুজ্জামান লিটন, এখন। হামজা সমিত সোম আসার পর দেশের মৃতপ্রায় ফুটবল প্রাণ ফিরে আসলেও খুব বেশি পরিবর্তন হয়নি দলের ফলাফলে, যে কারণে হাভিয়ার ক্যাব্রেরার পরবর্তীতে হাই প্রোফাইল কোচ চান জামাল ভুঁইয়া। সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক। এদিকে দেশের ফুটবল উন্নয়নে মানসম্মত লীগ আয়োজনের দাবি জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। 2022 থেকে 2025 সাল দীর্ঘ 4 বছর কোচের দায়িত্বে থাকা হাভিয়ার ক্যাব্রেরার সফলতা থেকে ব্যর্থতার রেকর্ডটাই বেশি। বিশেষ করে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর সাফ চ্যাম্পিয়ন সহ বিশ্বকাপ বাছাই, এশিয়ান কাপের বাছাই পর্বের কঠিন পথ পেরোতে ব্যর্থ হয়েছে ক্যাব্রেরার কৌশল। এছাড়া খেলোয়াড়দের সঙ্গে বনিবনা না হওয়ার গুঞ্জন তো ছিলই এই কোচের বিরুদ্ধে। একের পর এক সুযোগের সদ্ব্যবহার করতে না পারা ক্যাব্রেরার এবার বিদায়ের ঘণ্টা বাজতে চলেছে। ইতোমধ্যে বাফুফেতে বিদেশি অনেক কোচের জীবন বৃত্তান্ত জমা পড়েছে। কোচের কৌশল আর পরিকল্পনা নিয়ে খেলোয়াড়রা কি ভাবছেন? জামাল ভুঁইয়ার মতে জাতীয় দলে টিকে থাকতে যেমন খেলোয়াড়দের পারফরমেন্স বিচার করা হয়, ঠিক তেমনি কোচের সাফল্য ব্যর্থতাও বিবেচনায় নেওয়া উচিত। তাহলে অফকোর্স ম্যাক্সিমাম তো চাই একটা হাই লেভেলের কোচ, কারণ যে ডাইরেকশন আমরা যাচ্ছি, it's normal to ask for a high level coach না, বাট এন্ড অফ দ্য ডে এটা প্লেয়ার ডিসিশন না, এটা বাফুফের ডিসিশন। এদিকে দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলে বিএফএল সবচেয়ে আলোচিত টুর্নামেন্ট হিসেবে পরিচিত হলেও এর মান এবং আয়োজন নিয়ে সবসময় প্রশ্নবিদ্ধ হয়েছে বাফুফে। এবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা জামাল ভুঁইয়ার মতেও খেলোয়াড় তৈরিতে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা করা উচিত বাফুফের। ইন্ডিয়া আইএসএল এমন একটা লিগ দরকার বাংলাদেশ। ঢাকার 2-3টা টিম থাকতে পারে, আর আদারওয়াইজ সিলেট একটা ডিভিশন, চট্টগ্রাম একটা ডিভিশন অ্যান্ড সো অন। সো এইটা প্রপোজাল আমি দিছি ফাহাদকে, যারা ফুটবল লাভার, ফুটবল ফ্যান্স, ফুটবল সাপোর্টার, আপনারা ওরা সবাই মিলে will be more interested in the local league. মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচ রয়েছে বাংলাদেশের। এর আগে র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা দলের সঙ্গে খেলার আগ্রহের কথা জানান এই ফুটবলার। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আসন্ন জাতীয় নির্বাচনে বেশিরভাগ প্রার্থী ব্যবসায়ী। গণ অভ্যুত্থানের পরও এমন রাজনীতি বৈষম্যহীন সমাজ গঠনের অন্তরায়, বলছেন বিশ্লেষকরা। পাবনায় 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন। প্রথম দিনের শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন আজাদ, তাসনিম জারা সহ 52 জন। লাইটারের জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধের উপক্রম। বহির্নগরের অপেক্ষায় অর্ধ শতাধিক মাদার ভেসেল, লোকসানে আমদানিকারক। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত, গুলিবিদ্ধ 1। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার। এবং ইরানে চলমান বিক্ষোভ দমনে আরো কঠোর অবস্থানে সরকার। আহত নিহতের ভিড়ে বেসামাল হাসপাতাল। প্রাণ খাতে অস্ত্র ব্যবহারের নিন্দা মানবাধিকার সংস্থার।
এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।